দর্শক, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদদের সম্মানে বিএনপির আলোচনা সভা চলছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি। একটি অনেক কবিতাটা অনেক বড়, কিন্তু তার কয়েকটা ছত্র আমার পড়ালো আমি সম্বরণ করতে পারছি। আবু সাইদ বুক পাতল, বুলেট বিপরীতে, আসমানে তার নাম লেখালো অজয় ভঙ্গিতে। তখন দুপুর রেজিম জ্বালা, সারা দেশময় জানত না কেউ, রংপুরেতেই ছিল হিমালয়। আরেকটি ছোট, এটা যাই হোক, এটাতে বলা হচ্ছে যে আমার ছেলে তো অন্য কিছু চায়নি, একটা চাকরি চেয়েছিল, তুমি তাকে মারলে কেন? দেশি ভাষায় কথা বলছে, ছোয়াটা তো মোর চাকুরি চাইছিল, তুই গুলি করে মারলি কেন? এই যে ঘটনাগুলো, এটা আমরা সবাই জানি ইতিমধ্যে, এবং এখানে আবৃত হচ্ছিল, আমরা সবাই ভারাক্রান্ত হয়ে গেছিলাম। আর আনন্দ হচ্ছে এই জন্যে যে আমরা 5ই আগস্টে সেই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। বন্ধুগণ, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, দেশের অনেক ক্ষতি হয়েছে, এদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে, নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে, এবং ভবিষ্যতে একটা ঋণের বোঝা এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তারপরেও আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি, জয়ী হয়েছি। আজকে আমাদের যিনি প্রধান অতিথি, সম্ভবত সবচেয়ে বড় ত্যাগটা তারই। দীর্ঘ 6 বছর কারাগারে ছিলেন মিথ্যা মামলায়, এবং এমন একটা ঘরে তাকে দেওয়া হয়েছিল যে ঘরে ইঁদুর দৌড়তো, যেটাতে তার কোনো পরিচয় ছিল না কোনোদিন। কথাটা এই জন্য বলছি যেগুলো আমরা ভুলে যাই। এবং শেষ দিন পর্যন্ত তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে, যেদিন ফ্যাসিবাদ পালিয়ে গেল, সেই দিন মুক্ত হয়ে তার 2 দিন পরে বিএনপি যে জনসমাবেশ করেছিল পার্টি অফিসের সামনে, সেখানে তিনি কিন্তু একবারের জন্য তাদের প্রতিশোধ নেওয়ার কথা, প্রতিহিংসার কথা বলেননি। বলেছেন গণতন্ত্রের কথা, আপোষহীন গণতন্ত্রের কথা, মানুষকে ভালোবাসার কথা, প্রেমের কথা। এখানেই পার্থক্যটা। দর্শক, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা সরাসরি দেখছিলেন। এবারে জুলাই অভ্যুত্থানের খবর। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করছে দেশ। 1 বছর আগে ছাত্র জনতার আন্দোলনের মুখে 1.5 দশকের স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর গণতন্ত্র, দুর্নীতি, বাক স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, কোন পথে বাংলাদেশ, এই প্রশ্ন ছিল জুলাই অভ্যুত্থানের সেনানীদের কাছে। তাদের উত্তর শুনেছেন রাশেদ আনিস। আসলে একদিনের বিষয় না, এই প্রক্রিয়াটা এখনো পর্যন্ত একটা ধীর গতিতে চলছে, এবং কতটুকু আগাতে পারে সেটা নির্ভর করে আমরা আসলে কতটা ভোকাল থাকবো, এবং আমরা আসলে কতটা আসলে মাঠ পর্যায়ে হাজির থাকবো সেটার উপরে। আমরা দেখলাম যে অতীতে আওয়ামী লীগের সময়টাতে মানবাধিকার লঙ্ঘনের যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, আয়নাঘরের মতো
খুবই মানবেতর জীবন যাপনের মতো গুমের মতো বিষয়গুলো আমরা দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশন গঠন করেছে, কিন্তু এখনও পর্যন্ত সে কমিশনের যে কার্যাবলী সেখান থেকে ফলপ্রসূ তেমন বিচারের মুখোমুখি তাদেরকে এখনও হতে হয়নি। এই 10 মাসে আমরা গণ অভ্যুত্থানের পরে যেটা দেখেছি, অর্থাৎ গত অগাস্টে যেই মানুষগুলো রাস্তায় নেমেছিল, আপরাইজিং করেছিল, তারা যেই ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিল সেটা এক চুলো পরিবর্তন হয়নি। আমরা বিভিন্ন সচিবালয়ে দেখেছি এখনও চাঁদাবাজ চলতেছে, সেখানে দুর্নীতি চলতেছে, টাকার বিনিময়ে পদবাণিজ্য হচ্ছে। আমরা স্বাস্থ্য খাতে দেখেছি কোনো পরিবর্তন আসে নাই, আমরা শিক্ষা খাতে দেখেছি কোনো পরিবর্তন আসে নাই, আমরা বিচারালয়ে দেখেছি কোনো পরিবর্তন আসে নাই, এবং সে একই প্রক্রিয়া চলমান রয়েছে। সে একই প্রক্রিয়া থেকে যদি আমরা বের হতে চাই, তাহলে গত 3 দশকে বাংলাদেশের যেই সকল সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটগুলোকে সরাতে হবে। দুর্নীতিকে বাংলাদেশ থেকে যে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় নিয়ে আসতে হবে, দুর্নীতিকে বাদ দিতে হবে। নারীরা অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেহেতু তারা প্রবলভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, তারা তাদের মনোভাব প্রকাশ করতে ভয় পাচ্ছেন, এবং এই ভয়ের সংস্কৃতিটা যে চালু হলো পোস্ট 5ই আগস্টের অভ্যুত্থান, এটা একটা বড় পরাজয় আমি মনে করি জুলাইয়ের। গণতন্ত্র, মানবাধিকার, সিন্ডিকেট ও দুর্নীতি এবং কথা বলার স্বাধীনতা নিয়ে গেল 1.5 দশক ধরে লড়াই করেছে বাংলাদেশের মানুষ, যার একটি মীমাংসা হয়েছে 5 আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু ফলাফল কি? প্রতিবেদনে শুনছিলেন জুলাই সেনানীদের কথা। এর সাথে অন্তর্বর্তী সরকারের ভূমিকা মেলালে যে উত্তর পাওয়া যাবে সেটাই এখনকার বাস্তবতা। রাশেদ আনিস, 71, ঢাকা। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা দেখিয়ে 5টি অভিযোগ আনা হয়েছে। পরবর্তী শুনানির তারিখ 7 জুলাই ঠিক করেছে ট্রাইব্যুনাল 1। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 24 জুলাই আগস্টে গণভবনে বসে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলন দমনের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হাসিনার এই নির্দেশনা বাস্তবায়ন করে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন। হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে নিরস্ত্র ছাত্র জনতাকে নির্মূল করারও নির্দেশ দেন হাসিনা। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এমন বক্তব্য তুলে ধরেন। বলা হয়, সমগ্র বাংলাদেশে 3,05,311 রাউন্ড গুলি ছুড়ে আইন শৃঙ্খলা বাহিনী। শুধুমাত্র ঢাকা মহানগরীতে গুলি বর্ষণ করা হয় 95,313 রাউন্ড। রংপুরে আবু সাইদ হত্যা, রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় 3 আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় বা সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ তুলে ধরা হয় শুনানিতে। যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি, এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। সো আওয়ার হাম্বল প্রেয়ার, এই 5টি চার্জ যেটা আমরা এই 3 জন অ্যাকিউজডের বিরুদ্ধে এনেছি, তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে তাদের বিচারের মুখোমুখি করার জন্য। এই সময় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সময়ের আবেদন করেন। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে 7 জুলাই আসামি পক্ষের যুক্তিতর্ক তুলে ধরার দিন ধার্য করেন। শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই, এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা, এই কারণে আমি সময় চেয়েছি। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য। আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব।
তবে এই মামলায় গ্রেপ্তার হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিতে অপারগতা প্রকাশ করেন। আমি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ অনুষ্ঠিত শুনানি দ্বিতীয় দিনের মতো সরাসরি সম্প্রচার করা হয়। ট্রাইব্যুনাল অর সৈকুল সাদিক, 71, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় ফ্যাসিবাদী শাসনের ছায়ায় হারিয়ে যাওয়া প্রিয়জনদের স্মৃতি এবং গণঅভ্যুত্থানে শহীদদের গল্প উঠে আসে মঞ্চে। অনেকেই দল মত নির্বিশেষে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন। তবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় শহীদদের স্বজনরা আক্ষেপ জানিয়ে বলেন, বিচারের আশায় এখনও অপেক্ষায় আছেন তারা। আর আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন কেউ কেউ। আমার ছেলে সহ অন্যান্য যত শহীদ পরিবার তাদের বোধহয় এখনও সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই। বর্তমানে সরকার যারা আছেন তারাও ততদূর যাইতে পারে না, কারণ হলো নির্বাচিত সরকারের প্রয়োজন হয়। কি মা হাসিনা নেমে গেছে মা। আমি বলছি বাবা তুমি কোথায়? আমি নতুন বাজার। বলছি বাবা তুমি সাবধানে দেখো। মা আমি সাবধানে আছি। তারপরে শুনি যে বাড্ডা থানার সামনে গিয়ে আমার ছেলে শহীদ হয়েছে। আমাদের একটাই দাবি, আগে বিচার এবং শহীদের ঘোষণাপত্র, 24-এর ঘোষণাপত্র, বিচার, শহীদ আহতদের পুনর্বাসন এবং তাদেরকে যোগ্য রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পরে আপনারা সংস্কার করেন, বিচার নির্বাচন করেন। সবাই যার যার জায়গা থেকে যে আপনজন হারিয়েছি তারা আসলে কেউই কোনো দলের জন্য জীবন দেয় নাই। আমরা অরাজনৈতিক, কিন্তু আমরা চাই আমরা সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ দেখতে চাই, যাতে আমাদের বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার জন্ম না হোক। এখনও আমাদের পুরোপুরি বাস্তবায়ন হয় নাই, কারণ আমরা যেই কারণে রাস্তায় নামছি, আমার ভাই শহীদ হয়েছে, কিন্তু সেটা এখনও বাস্তবায়ন হয় নাই। আমি সরকারের কাছে আবেদন করি এবং তারেক জিয়ার কাছে আবেদন করি যে যাতে বাংলাদেশটা সুস্থভাবে মানুষ বাস করতে পারে। এবং আমরা তো চাই একটি শান্তি শৃঙ্খলা দেশটা পরিচালিত হোক। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাইদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো তালবাহানা মানা হবে না। আর আবু সাইদের পিতা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করেন। রংপুরের পীরগঞ্জ থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। জুলাইয়ের প্রথম দিনটিতে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সকাল 11:30টায় কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় তাদের কর্মসূচির সূচনা। আবু সাইদের কবরের মাটি ছুঁয়ে এদিন দলটির নেতারা শপথ করেন নতুন বাংলাদেশ গড়ার। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই, শক্তি পাই। আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। আবু সাইদের মৃত্যুই জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট। তিনি এই লড়াইয়ের অনুপ্রেরণা, বলছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি কেউ আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আবু সাইদের বাবার চাওয়া 16 জুলাই যেন করা হয় শহীদ আবু সাইদ দিবস। আমার উদ্দেশ্য হলো যে যাই অপরাধী, পুলিশ হোক আর আর্মি হোক,
তাদের বিচার আইনের আওতায় আনি, বিচার করা উচিত। যে মৃত্যুর কারণে কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল সরকার পতনের আন্দোলনে, সেই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো এনসিপির মাসব্যাপী কর্মসূচি। তারা আজকের দিনে গাইবান্ধা সহ একাধিক স্থানে পথসভা এবং পদযাত্রা করবেন। এই কর্মসূচির মধ্য দিয়ে বিচার, মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন হবে বলেই বিশ্বাস দলটির নেতাদের। রাশেদ আনিস, ৭১, পীরগঞ্জ, রংপুর। কেমন কই দর্শক, জুলাই পদযাত্রার অংশ হিসেবে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং গেট, যেখানে আবু সাঈদ শহীদ হন, সেখানে কর্মসূচি আয়োজন করেছে এনসিপি। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাশেদ, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের সামনে এনসিপির যে অনুষ্ঠান আয়োজন করার কথা, সেই অনুষ্ঠান কি শুরু হয়েছে কিনা জানাবেন, এবং আলোচনা সভায় কি বলছেন এনসিপির নেতারা? যেই গেটের কথা বলছিলেন আপনি, রোকেয়া বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট, সেখান থেকে কিন্তু পদযাত্রা শুরু হয়েছে এবং সেটি কিন্তু তাদের পরিকল্পনা আছে পুরো রংপুর যে সদর রয়েছে সেই রংপুর সদর কিন্তু তারা পদযাত্রা করবেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা পদযাত্রা শুরু করেছেন। দর্শক, সহকর্মী রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রংপুর থেকে। নানা আয়োজনে জুলাই অভ্যুত্থানের প্রথম দিনকে স্মরণ করল জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং নাগরিক ঐক্য। আলোচনা সভা, রাজপথে লাল পতাকা মিছিল স্মরণ করেছে জুলাইয়ের বীরত্বগাথা। বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে প্রায় কাছাকাছি বক্তব্য পাওয়া গেছে নেতাদের বক্তৃতায়ও। আরও জানাচ্ছেন ইমতিয়াজ মমিন সানি। বিকেলে ইনকিলাব মঞ্চ জুলাই সনদ, সংস্কার ও বিচারের দাবিতে লাল পতাকা নিয়ে রাজপথে মিছিল করে। শাহবাগ থেকে কাকরাইল মসজিদের সামনের মোড়ে গেলে পুলিশি ব্যারিকেডে আটকে যায় মিছিলকারীরা। তাদের গন্তব্য ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। এর আগে জুলাই ঘোষণাপত্রের দাবিতে প্রেস ক্লাব থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা করে জুলাই মঞ্চ। বাধাহীনভাবে প্লাকার্ড ও স্লোগান যোগে শাহবাগে পদযাত্রা সম্পন্ন করে জুলাই ঐক্য। দাবি জুলাই ঘোষণাপত্রের মৌলিক সংস্কার কিছুই করতে পারে নাই, তাহলে এই ইন্টেন্ট আমরা কি করব? আমরা দেখতে পেয়েছি কোন রকম সংস্কার বাংলাদেশ এখন পর্যন্ত সরকার করতে পারেনি। পুরানা পল্টনে জামাতের মহানগর কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির। লেভেল প্লেইং ফিল্ড পূর্বাহ্নেই এটাকে নির্ধারণ করতে হবে, নিশ্চিত করতে হবে, আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেন, ভোট হলেই ক্ষমতায় আসবে বিএনপি। রিয়েলিটি হচ্ছে মানুষ যারা বিএনপির সমালোচনা করছে একটা দুটো, তারা বুঝে উঠছে না ভোট দিতে গেলে বিএনপিকে বা দেখাকে ভোট দেবে। প্রেস ক্লাবে আর এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি জানায়, সংস্কারের পরেই কেবল নির্বাচন হতে হবে। বাংলাদেশকে নতুন করে বদলে দেওয়ার, সংস্কার করে নতুন এক বাংলাদেশের রূপান্তরের পক্ষে আমরা সাধারণ জনতার জোটে আমরা বিশ্বাসী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই অভ্যুত্থান নিয়ে এক অনুষ্ঠানে কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, বর্তমান সরকার নির্বাচন দেওয়ার মতো ফিটনেস নাই। আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি, এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। নুরুল হক নূর আরও জানায়, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত নয়, নিষিদ্ধ করতে হবে। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। ফ্যাসিবাদ নির্মূলের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়াই জুলাই অভ্যুত্থানের মর্মবাণী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতি বছর জুলাই উদযাপন করতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, আর যেন নতুন করে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। মোহন ইসলামের প্রতিবেদন। বিপ্লবের রক্তের, অভ্যুত্থানের আর প্রাপ্তির জুলাই মাস, এর স্মরণে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই ক্যালেন্ডার উন্মোচন করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ ও নতুন বাংলাদেশ গড়ার। তার মন্তব্য, সামনের সময় কঠিন, তবে সম্ভাবনাময়। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। আর কোনো স্বৈরাচার যেন জাতির ঘাড়ে চাপতে না পারে, সে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা 16 বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। অভ্যুত্থানে অংশ নেয়া তরুণ তরুণী, নারী পুরুষ সহ সবাইকে স্মরণ করেন প্রফেসর ইউনুস। জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক, অটুট হোক। মোহন ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, জুলাই আন্দোলন স্মরণে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে। এই মুহূর্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। একই সঙ্গে দেশের গণতান্ত্রিকামী জনগণকে অভিনন্দন জানাই। গুম, খুন, অপহরণ, জেল, জুলুম, হুলিয়া, হামলা, মামলা, ভয় কোনো কিছুই যাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিচ্যুত রাখতে পারেনি। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরক্ষণে আমার দেওয়া প্রথম বক্তব্যে আমি শহীদ পরিবারের মায়েদের এবং সন্তান স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলেছিলাম। ফ্যাসিস্ট পতনের বছর পূর্তি অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমি আবারও খুব সংক্ষেপে আমার 5ই আগস্টের দেওয়া 1 বছর আগের সেই বক্তব্যটির দু একটি কথা উল্লেখ করতে চাই। সেদিন আমি বলেছিলাম, গণ অভ্যুত্থানে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন, বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন, অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে। গুম, খুন, অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তান স্বজনদের শহীদী মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় 5ই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ। শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ, 24-এর গণ অভ্যুত্থানে আপনার প্রিয়জন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। একজন শহীদ শুধু আপনার স্বজন নন, তিনি জাতির গৌরব, তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা। সুতরাং আপনাদের স্বজন হারানোর বেদনা, আপনাদের সহ্য শক্তি, সংগ্রাম এবং সাহসের প্রতি গণতান্ত্রিকামী জনগণের পক্ষ থেকে আবারও জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। শহীদ পরিবারের সম্মানিত মায়েরা এবং প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে আমি এবং আমরা সবাই আবারও একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ
মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভোলেনি, 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, এতক্ষণ আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর, জনগণের আত্মত্যাগ এবং বর্তমানের করণীয় সহ নানা বিষয়ে সম্মানিত আলোচকগণ বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছেন। আলোচকদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে সেসব বক্তব্য আমি পুনরুল্লেখ করতে চাই না। তবে দর্শক, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা সরাসরি দেখছিলেন। এই মুহূর্তে সরকার এবং নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন, এমন কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই 2 সময় ধরে ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সিসি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে নির্বাচন নিয়ে কথা হয়েছে। আর অর্থ উপদেষ্টা বলেছেন, নির্বাচনী ব্যয় নিয়ে কোনো কার্পণ্য করবে না সরকার। ফারজানা আক্তারের প্রতিবেদন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার। ওই সাক্ষাতের 4 দিন পর সাংবাদিকদের মুখোমুখি সিইসি। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে নির্বাচনের প্রস্তুতির বিষয় নিয়ে কথা হয়েছে। সিইসি জানান, এখন পর্যন্ত ইসির ফোকাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে সরকার ও ইসির চাওয়া একই বলে জানান তিনি। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এইটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। যদি এমন হয় যে স্থানীয় সরকার নির্বাচন করতে হয়, তাহলে আমাকে ভোটার লিস্টে ব্যবহার করতে পারবো না, প্রকিউরমেন্টের ম্যাটার ব্যবহার করতে, সেটা তো হতে পারে। বাট আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিয়েছি। সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ জানতে চাইলে সিইসি বলেন, ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই টাইমলাইন ধরে এগোচ্ছে ইসি। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এছাড়া আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, ইসি পুনর্গঠনের কোনো বার্তা সরকারের পক্ষ থেকে জানানো হয়নি কমিশনকে। কেন দিবে? আমরা কি কোনো ইলেকশন করেছি? আমরা কোনো লিস্টে রিগিং করছি? না কারো পক্ষপাতিত্ব করেছি? আমরা কেউ আইসা জোর করেছি, এই চেয়ারে বসে গেছি? এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য কেনাকাটায় টাকার কোনো সমস্যা হবে না। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে, অর্থ যা দেওয়া সেটা কোনো আমরা কার্পণ্য করব না। গত সপ্তাহ থেকে ভোট কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে বেশ তৎপরতা দেখা যাচ্ছে নির্বাচন কমিশনে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। আগামী 6 জুলাই সাইফ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হবার পর চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হবে বুধবার। যারা দায়িত্ব পাবে তারা পরবর্তী 6 মাস এই দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানান তারা। শারমিনীরা রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের সবচেয়ে বড়টি সহ 2টি পরিচালনা করে সাইফ পাওয়ারটেক। 6 জুলাই তাদের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, এরপর পরিচালনার দায়িত্ব কারা পাচ্ছেন। জবাবে বুধবার সিদ্ধান্ত হবে বলে জানান উপদেষ্টা। সিদ্ধান্ত এখন যেটা আছে এটা বন্দর ডিসাইড করে কারা করবে। এই কি টেন্ডার হবে? ডিপিএম 6 মাসের জন্য। কালকে এটা নিয়ে কালকে আলোচনা হবে। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর 3 দিন বন্ধ থাকলেও তেমন আর্থিক ক্ষতি হয়নি বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। প্রয়োজনে এ বিষয়ে এনবিআর এর কর্মকর্তাদের সাথে আলোচনায় বসবে উপদেষ্টা কমিটি। পোর্ট অ্যাকচুয়ালি বন্ধ ছিল না, আমি বলি আপনাদেরকে। পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিনেরটা অলরেডি
যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিলো। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভেতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়। এদিকে বন্দর কন্টেইনার ওঠানামার কিছু সংকট আছে স্বীকার করেছেন অর্থ উপদেষ্টাও। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য আমাদের ইস্যু আছে, সেটা আমরা করি, কারণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের ব্যাপারে একটু ইস্যু হচ্ছে। এর আগে বৈঠকে প্রায় 500 কোটি টাকা ব্যয় সার ও G2G ভিত্তিতে আরব আমিরাত থেকে 2025 সালে 5 কার্গো এবং 2026 সালে 12 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG কেনার প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়। শারমিন মীরা, 71, ঢাকা। দর্শক, জুলাই আন্দোলন স্মরণে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি। শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। প্রিয় দেশবাসী, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। আল্লাহ হাফেজ। দর্শক, জুলাই আন্দোলন স্মরণে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপনারা সরাসরি দেখছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।